দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চায় বিএনপি, বললেন তারেক রহমান। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের। রাজধানীতে বিএনপির র্যালি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল। ভোটের আগে এসপি ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছেন। অভিমত জামায়াতের, ফেব্রুয়ারিতে ভোটের আপত্তি নেই এনসিপির। আগামীতে রাজনীতিবিদরা কিভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে, বলেছেন আলী রিয়াজ। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরামর্শ বিশিষ্টজনদের। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। দেখছিলেন ট্রান্স সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময় ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন এম সেলিম ও আরিফুল ইসলাম মাসুম। ফ্যাসিবাদ মুক্তির স্বাদ। 2024 সাল 5 আগস্ট পালিয়ে যায় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনতার বিজয়। সেই বিজয়ের 1 বছর। 36 দিনের কর্মসূচি বিএনপির। আয়োজনের শেষ দিন বিজয় র্যালি। বিপুল সংখ্যক, মানে চোখ যতদূর যায়, মানুষ আর মানুষ। পরিবর্তিত পরিস্থিতি, অনুকূল পরিবেশ, মানুষের উপচে পড়া ভিড় বিএনপির এই বিজয় র্যালিতে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য। নেতাদের চোখে মুখে উজ্জ্বলতা, শান্তির বার্তা, জনগণের প্রতি আহ্বান। গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুস্থ পরিবেশ স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে এই গণতান্ত্রিক আন্দোলনের নির্বাচনের আন্দোলনের নেতৃত্ব দেবেন। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা, 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানান তারেক রহমান। নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার কথা জানান তিনি। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যিনি যেই দলেরই সদস্য, রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার। ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি। র্যালির উদ্বোধন করেন তারেক রহমান। বিজয় র্যালির মধ্য দিয়ে টানা 36 দিনের কর্মসূচি শেষ করলো বিএনপি। দলটির নেতারা বললেন, বিএনপি জনগণের ভাত ও ভোটের অধিকার বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। ভবিষ্যতে জনগণের আইনের শাসন এবং মানবাধিকার বাস্তবায়নে
সচেষ্ট থাকবে বলেও আবারও জানান বিএনপির সিনিয়র নেতারা। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে বিজয় র্যালি শেষ হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। বিএনপির মহাসচিব বলেন, তার দলের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া। বিএনপি নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বলে মন্তব্য তার। বলেন, গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র পথ, যা দিয়ে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাত্রা হবে। মির্জা ফখরুল বলেন, যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে। তার আশা, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। চ্যালেঞ্জ নিয়ে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন সম্ভব জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার বিকেলে নিজ দপ্তরের ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। বলেন, আগামী নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পরদিনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি আগামী নির্বাচনে কমিশনের করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। জেনেতন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। ভোট গ্রহণের মাস দুয়েক আগেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা সৃষ্টি, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি এআই প্রযুক্তিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আস্থার সৃষ্টি, মানুষকে যে আস্থায় নিয়ে আসা, ভোটারদের যে আস্থা সৃষ্টি, একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, কারণ ওই যে একটা আছে যে আমি যে দীর্ঘ 8টা বাজে গেছে, 8টায় যারা গেছে তারা তো দিয়ে ফেলবে, আমারটাও দিয়ে ফেলবে। 10টা বাজে গেছে, এখন যে লাভ হবে ভোটটা তো দিয়ে ফেলবে বোধ হয় আরেকজনে। এই জিনিস হবে না। তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে এটা সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান। আমরা সেইটা সামনে রেখেই আমরা কাজ করছি। ভোটের প্রস্তুতি হিসেবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ, হালনাগাদ ভোটার তালিকা কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে দাবি করে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতেই নির্বাচন সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা আমার মতোই তো মানুষ। আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি, তারা হবে না। এখন তো সেই অবস্থা নাই, অনেক ইমপ্রুভ করে গেছে না। তো ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই। তবে বিচারাধীন থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ স্থগিত থাকার কথা জানান সিইসি। বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ড যতই তারা আরো ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের সময় এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করে দায়িত্ব বন্টন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এটি করা হবে বলেও জানান তিনি। এদিকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট দিতে প্রস্তুত সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। আগামী জাতীয় নির্বাচন নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া ও কর্মপরিধি নির্ধারণ করেছে সরকার। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন ও ভূমিকার বিভিন্ন বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সেনাবাহিনী সহ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 8 লাখ সদস্য প্রয়োজন হবে। সেটি সামনে রেখে সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের নির্বাচনের সময় এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দিব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। এসিদেরটা তো আর আমার হাতে না, আমি এখানে এসপিটা আপনাকে সামনে করতে পারবো। ওসিদের এতগুলি হয় কি, এখন আবার আলাদা একটা সিস্টেম আছে,
ওই সিস্টেমটা আমরা চেষ্টা করবো যদি একটা বের করতে পারি আপনি তো আমরা করবো, যেহেতু ওসিদের ক্ষেত্রে হবে হয়তো ডিভিশন ওয়াইজ পোস্টিং করতে হবে শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে। যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, নির্বাচন আয়োজনে অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করবো না, না না না। এটা এখন শুরু হলো, আজকে থেকে হয়তো ওরা এক্সারসাইজ করতেছে, আজকে থেকে তো কাজ শুরু হলো নির্বাচনের। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছরের অর্থনীতি অনেকটা স্বস্তির জায়গায় এসেছে। মার্কিন বাজারে শুল্ক আরেকটু কম হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের সময়সূচি ঘোষণার ইঙ্গিত দেয় বাংলাদেশকে সাধারণ নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বিদায়ী সাক্ষাতে নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কার্টেন্স এমন কথা বলেন। জুলাইয়ে সরকার পতনের পর একটি ক্রান্তিকালীন বাংলাদেশকে পরিচালিত করার ক্ষেত্রে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন কার্টেন্স। তিনি গণতান্ত্রিক সংস্কার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ইউনুসের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, মানুষ আপনাকে মনে রাখবে। নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান জুলাই ঘোষণাপত্রের প্রশংসা করেন। এটিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে জাতির ঐতিহাসিক প্রেক্ষাপটের সেতু সংযোগ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। সৌজন্য সাক্ষাতে চলমান রোহিঙ্গা সংকট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ঐতিহ্য ভেঙে প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ভোট গ্রহণের দাবি জানান তিনি। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, এটা আমাদের আমির জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। আমরা মনে করি পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই, তবে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। ব্রিফিংয়ে কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আখতার হোসেন বলেন, মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়। বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা রেখেছিল জুলাই ঘোষণাপত্রে তার অনেক কিছুই অপূর্ণ রয়েছে। পিলখানা হত্যাকাণ্ড সহ যে বিষয়গুলো মানুষের জীবনে ছাপ রেখে গেছে সেই বিষয়গুলো এই ঘোষণাপত্রে থাকতে পারত বলেও মনে করেন আখতার হোসেন। জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ম্যান্ডেট নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। অতএব নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আগামীতে রাজনীতিবিদরা কিভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে।
গণমাধ্যমের সত্য প্রকাশে তৃতীয় শক্তিকে ভয় পায় বলেও মনে করেন তিনি। স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে প্রেস কাউন্সিল বিলুপ্ত করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজেএস সংলাপে অংশ নেন সিনিয়র সাংবাদিক, আইনজীবী সহ বিশিষ্টজনেরা। গত 16 বছরে গণমাধ্যমের কণ্ঠরোধ, সাংবাদিকদের ঝুঁকি এবং বিভিন্ন সংস্থার ভয়ভীতির বিষয়টি উঠে আসে তাদের বক্তব্যে। অন্তর্বর্তী সরকারের গত 1 বছরে গণমাধ্যমের ভূমিকা ও মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন কেউ কেউ। চাপ তো আসবেই, সরকার কি চাপ ছাড়া থাকবে? পৃথিবীর এমন কোনো দেশে সাংবাদিকতা আছে কিনা যেখানে চাপ নেই? চাপ আছে, কিন্তু এই চাপ তৈরি করেছি আমরা নিজেরা তৈরি করেছি। আমরা রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া, অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেওয়ার জন্য। আমাকে আপনার প্রতিদিন লাইভ শো করতাম, লাইভ শোর আগ মুহূর্তে একদম ঠিক 1 মিনিট আগে ফোন করে, বা আপনার ফোন যদি আমি রিসিভও না করতাম, প্রথম দিকে বুঝতে পারতাম না, ফোন রিসিভ করতাম এবং ফোন রিসিভ করলে বলতো যে আজকে রাত্রে তোর বাসায় দেখা হবে, তোর বাসায় তো আর্মস আছে, আমরা তথ্য পেয়েছি, আর্মস সরানোর চেষ্টা করবি না। শুধু তাই না, এমনও বলা হয়েছে যে আমি ড্রাগস বিজনেসের সাথে আছি, আমি যে কোনো মোমেন্টে আমাকে অ্যারেস্ট করা হবে, এবং কোন সময়গুলোতে ফোন করা হতো, একদম শোয়ের আগ মোমেন্টে ফোন করা হতো। এই সরকারের 12 মাস হয়ে গেছে, আরও 6 মাস আছে। মাননীয় অধ্যাপক আলোটিয়াস মহোদয় এখানে আছেন, আপনারা দ্রুততম সময়ে কাজগুলো করেন না কেন? এগুলো এত আলোচনার দরকার কি? বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো তো আপনারা দিয়ে দেন, কেউ তো না করবে না এটা নিয়ে। প্রধান বিচারপতিও তো আপনাদের সাথে আছে, উনিও তো 25 দফা দিয়েছে। আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে গণমাধ্যম বিষয় নিয়ে? সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গণমাধ্যমের স্বাধীনতা, চ্যালেঞ্জ এবং নানা সংকটের কথা তুলে ধরেন। একটি অভ্যুত্থান পরবর্তী সময় সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর মানসিকতা থাকতে হবে বলেও মনে করেন তিনি। ইউনিয়ন, সাংবাদিকের মালিক পক্ষ, সম্পাদক পরিষদ বলেন, আপনি সাংবাদিক ইউনিয়ন বলেন, তারা তো একসাথে হয়ে বসতে পারতেন। 1 বছর তো গেছে, বসেছেন তারা, বসে বলুন যে 16 বছর আমরা এই ব্যবস্থা মোকাবেলা করেছি, এই অন্তর্বর্তী সরকার চলে যাবে, একটা রাজনৈতিক সরকার আসবে, রাজনৈতিক মানে দলের সরকার আসবে, এটাও রাজনৈতিক সরকার, কোনো কিছু রাজনৈতিক কিছু, দলের সরকার আসবে তো, এটা তো আমরাও চাই, দলেরই সরকার আসবে। আপনি চান, আমি চান, নাগরিকরা চান, তখন এই অবস্থায় মোকাবিলা করবো না, তার ব্যবস্থাটা কে নেবে? তাহলে অন্তর্বর্তী সরকার 10টা আইন করে দিয়ে গেল। একটি দেশের সরকার গণমাধ্যমের সহায়তায় স্বৈরাচার হয়ে ওঠে বলে মন্তব্য করেন কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রংপুরের আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী 27 ও 28 আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ করে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আবু সাইদ। তার মৃত্যুতে দাবানলের মতো ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে পতন ঘটায় ফ্যাসিবাদের। এই ঘটনায় আবু সাইদের ভাই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। গত 30 জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিন তা আমলে নেয় ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন মামলায় গ্রেফতার 6 আসামি। পরে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। গঠিত অভিযোগের বিপক্ষে আসামিদ্বয় তাদের নির্দোষিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের স্বার্থে বিচার ক্লেম করেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাইদ। এই অন্যতম চার্জে আবু সাইদের চার্জে আজ 2 জন সাক্ষী দিয়েছে। পরবর্তী ধার্য তারিখ 17 তারিখ ধার্য হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য, আগস্টের 17।
এছাড়া রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। গণতন্ত্রের বিপক্ষে যারাই দাঁড়াবে তাদের কোনো জায়গা দেয়া হবে না। বিকেলে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, শেখ হাসিনা যেমন জনগণকে বাইরে রেখে নিজের মতো করে দেশ চালিয়েছিলেন, তেমনি এখনও কিছু কিছু শক্তি আবারও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার বদলে জনগণকে বাইরে রেখে দেশ পরিচালনা করতে চায়। এদিকে রংপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে একদিন আগেও আতঙ্ক ছিল বিএনপির, কিন্তু এখনো পুরো সংশয় কাটেনি। প্রধান উপদেষ্টার দেয়া নির্ধারিত তারিখে নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ের আন্দোলনে নামতে বাধ্য হবে বিএনপি। রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত স্থানীয় গ্র্যান্ড হোটেল মোড়ে ছাত্র জনতার ঐতিহাসিক বর্ষপূর্তিতে তিনি এসব কথা বলেন। তারা রাজনীতি করবে কিন্তু ভোটে যাবে না, তারা রাজনীতি করবে গণতন্ত্রে বিশ্বাস করবে না, তারা রাজনীতি করবে তাদের মতো করে সমস্যা সমাধান করার জন্য, জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছে, বাংলাদেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে। আবার কিছু কিছু শক্তি গোষ্ঠী নেমেছে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে, জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে তাদের মতো করে দেশ চালাতে। যারা রক্ত দিয়েছে তারা কোনো দলের নয়, তারা জনগণের পক্ষে রক্ত দিয়েছে, তারা গণতন্ত্রের পক্ষে রক্ত দিয়েছে, তারা আইনের শাসনের জন্য, ন্যায় বিচারের জন্য রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে যে সকল পরিবার সন্তান হারা, তাদের পক্ষে তাদের পরিবারকে সব সময় আগিয়ে রাখা দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। আমরা সেটা গ্রহণ করব। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ না নিয়ে কক্সবাজার সফর করায় কেন্দ্রীয় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নোটিশে বলা হয়, সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। এনসিপির দপ্তর দায়িত্বে যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। শোকজ হওয়া 5 শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের নেতারা জানিয়েছেন, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলের 5 জন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। আগামী 26 আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছেন রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়ন কার্যক্রম এখন শেষ পর্যায়ে। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গেল সোমবার সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তুলে ধরে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়ায় আবারও রাজপথে আন্দোলনের নামে 7 কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশের জন্য গত 3 মাস ধরে সরকার আমাদেরকে নানা অজুহাতে নানাভাবে তারা আমাকে বুঝিয়ে যাচ্ছে যে তারা অধ্যাদেশ দিবে, 3টা মাস আমরা ওয়েট করতেছি। আমাদের আর সরকারকে 1 ঘন্টা 1টা দিন সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। বিশ্ববিদ্যালয় আছে, সবার ছুটি, পরীক্ষা শেষ, তারা অবসরে বাড়িতে ছুটি কাটাইতেছে, কিন্তু আমাদের ফর্ম ক্লিয়ার করতে পারতেছি। বর্তমান শিক্ষার্থীদের
যে নানা সংকট আছে এগুলো হচ্ছে অগ্রগতির জন্য হচ্ছে আমরা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চাই। আমাদের যে পরীক্ষাটা হবে ফাইনাল ইয়ারের, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের, এই পরীক্ষাটা কার আন্ডারে হবে সেরকম কোনো নির্দিষ্ট সরকার কোনো কিছু বলতেছে না। এখন পর্যন্ত কোনো স্পষ্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা কোনো বিবৃতি পাই না। আগস্টের মধ্যে অধ্যাদেশ একদম জারি করে ভিসি, প্রক্টর এবং প্রভিসি সহ সব কিছু নিয়োগ করতে হবে। নিয়োগ করে বর্তমান শিক্ষার্থীদেরকে সেই কাঠামোতে অন্তর্ভুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্যমূলক শিক্ষানীতি সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাদের আন্দোলনের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, বিপাকে পড়েন পথচারী ও সাধারণ মানুষ। স্বাধীনতা এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর 200-300 লোক এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে এক সাইডে যদি যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়, এটা আসলে আমাদের জন্য ভালো হয়। যারা অসুস্থ আছে তাদের সমস্যা হইতেছে, সাধারণ যাত্রীদের সমস্যা হইতেছে। এটা তো ওরা স্টুডেন্ট, যেহেতু ওরা তো শিক্ষিত স্টুডেন্ট, ও তো বোঝা উচিত। কত মানুষের কত ইমার্জেন্সি আছে, কোনো রোগী গাড়িতেই মারা যাবে চিকিৎসার অভাবে, কারো কত দেখা যাবে বিদেশের আছে, ফ্লাইট মিস হয়ে যাবে। তবে দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাই মেয়াদের বাকি সময় সংস্কার করে দেশকে যতটা সম্ভব এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। বলেন, ব্যাংক খাত এখনও ঝামেলার মধ্যে আছে। আওয়ামী সরকারের আমলে দেশের ব্যাংক খাতে যা হয়েছে পৃথিবীর কোথাও এমনটা হয় না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। মঙ্গলবার এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানিয়েছেন তিনি। নির্বাচনে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা হয়, অন্তর্বর্তী সরকারের দিন গণনা শুরু হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। রাজধানীতে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারি মেয়াদের বাকিটা সময় দেশকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাবার লক্ষ্য। আমাদের সময়টা তো এখন বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আমরা বিদায় নেব, কিন্তু এর আগে আমরা চাচ্ছি যতটুকু সম্ভব দেশে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংস্কার করে। সংস্কার চলমান প্রক্রিয়ার দিনের পর দিন এই কথা শুনতে শুনতে আমি একটু টায়ার্ড হয়েছি। চলমান প্রক্রিয়া সবাই জানে, কিন্তু বারবার এটা রিপিট করার দরকার হয় না। চলমান জীবন যেমন বহমান, সেরকম সংস্কারও বহমান, তবে আমরা কিছু বেশি জিনিস করে যাব। কথা বলেন ব্যাংক খাত নিয়ে, জানান 80% পর্যন্ত ঋণ ব্যাংকের চেয়ারম্যান নিয়ে গেছে। এমন ঘটনা নজির পৃথিবীর কোথাও নেই। ভেতরের খবর তো আমি মোটামুটি জানি, আর্থিক দিকটা পৃথিবীর কোনো দেশে এরকম আর্থিক অনিয়ম দেখেনি। আপনি পড়েন বুরুন্ডি, পড়েন বার্কিনা ফাসো, বলেন আইভরি কোস্ট, পড়েন, কোথাও তো এইরকম হয় না। 80% টাকা চেয়ারম্যান সাহেব নিয়ে চলে গেছে। ধরেন 20% 20,000 কোটি টাকা, 16,000 কোটি টাকা নাই, সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে। সরকারের ভালো দিকগুলোর ক্ষেত্রে কোনো উৎসাহ না দিয়ে বরং ছোটখাটো ভুলকে বড় করে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চায় বিএনপি, বললেন তারেক রহমান। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের, রাজধানীতে বিএনপির র্যালি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল, ভোটের আগে এসপি ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছেন, অভিমত জামাতের। ফেব্রুয়ারিতে ভোটের আপত্তি নেই এনসিপির। আগামীতে রাজনীতিবিদরা কিভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে, বলেছেন আলী রিয়াদ। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরামর্শ বিশিষ্টজনদের। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।